শুভ সরস্বতী পুজো জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আজ সরস্বতী পুজো। তো আমাদের গলি বলবো, গলির মধ্যে একটা ছোট্ট করে সরস্বতী পুজো হয়। তো অনেক বছর ধরেই হচ্ছে, 9-10টা ফ্যামিলি নিয়ে আমরা সরস্বতী পুজোটা করি এবং বাকিটা আস্তে আস্তে আমি বলবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সন্ধ্যাবেলার বিচিত্রা অনুষ্ঠান, সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি এসছি। অনেক ধন্যবাদ। আর মুনেরা বিশেষ আরেকটি পরিচয় আছে, যা কেউ কেউ জানেন, কেউ কেউ জানেনও না। উনি কিন্তু রেডিও শিল্পী একজন। আর উনি কিভাবে রেডিওতে চান্স পেলেন, কিভাবে ওখানে পর্যন্ত পৌঁছালেন, কি করে রেকর্ডিং রুম পর্যন্ত পৌঁছে ওখানে গান রেকর্ড করে আকাশবাণীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন, কিছু অংশ আমরা জেনে নিই ওনার কাছ থেকে। আমাদের দর্শকদের যদি বলেন কি করে আপনি আপনার জায়গায় এসে পৌঁছলেন, গানটাই বা কি করে রেডিওতে গাইবেন, সেটা কবেই ঠিক করলেন, কিভাবে ঠিক করলেন? এখন যেমন পুরোটাই তোমার জানা যদিও বা, তবু সবাইকে জানানোর জন্য বলছি। সঙ্গীত শিক্ষাটা শুরু করেছিলাম, তারপর সঙ্গীত শিক্ষা চলছিল। এবার সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা আমি যখন মাস্টার ডিগ্রিতে রবীন্দ্রসঙ্গীতে ভর্তি হলাম রবীন্দ্র ভবনে, সেই সময় ঠিক করলাম যে রবীন্দ্রসঙ্গীত এখন শিখছি, তার আগে কাকু ভালো করেই জানে, কাকুর তত্ত্বাবধানেই আমার শিক্ষা দীক্ষা সব কিছু। তো কাকু ওই ব্যাপারে আমাকে ভালোভাবেই গাইড করেছে। তার সঙ্গে সঙ্গে আমি তখন রবীন্দ্রসঙ্গীতের উপরে অডিশন দেওয়ার জন্য ক্যালকাটার মানে এআইআর-এ গেলাম। তখন ওখানে আমাকে বলা হলো যে ঠিক আছে, আপনি একটা অ্যাপ্লিকেশন করে যান। তো আমি অ্যাপ্লিকেশন করে কিছু একটা ফিস বলেছিল, সেটা জমা করে এসেছি। ওরা ওনাদের সময় মতো আমাকে টাইম স্লটে বুক করে নিলেন এবং সেরকমভাবেই বছরের পর বছর, মানে হয়তো বছরের সরকারি ব্যাপার যেহেতু, সেই জন্য খুব ঘন ঘন প্রোগ্রাম করতো না, কিন্তু ওরকমভাবে কোনো বছর একটা, কোনো বছর দুটো, এরকমভাবে প্রোগ্রাম চলতে থাকে। আচ্ছা, আর একটা বিষয় জানতে চাইবো, যেটা হচ্ছে দর্শক যেটা জানতে চাইছে, যে ওখানে যাওয়া পর্যন্ত গানের নাকি শুনেছি কিছু গান সিলেকশন করে দিতে লাগে, গোটা 20, গোটা 40, ঠিক আছে, সেগুলো কোনো পর্যায়ের উপর থাকে নাকি তা আমার ইচ্ছে মতন রবীন্দ্রসঙ্গীত বলতে যেটা হয় সেটা, সেটা যদি একটু দর্শকদের বলে। আমি যেহেতু বিষয় হিসেবে রবীন্দ্রসঙ্গীতকে সিলেক্ট করেছিলাম, তো আমাকে ওখান থেকে বলা হয়েছিল যে ফর্মের সঙ্গে গোটা 20টা রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন পর্যায়ের গান আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করে দিয়েছিলাম। তারপরে সেটার উপর যখন অডিশন হয়েছিল, ওগুলোর উপরেই হয়েছিল। এবং সব থেকে বড় কথা, ওরা ওখানে তো কোনো হারমোনিয়াম বা কিছু অ্যালাউ করে না। তোমার কোন ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের তুমি তানপুরা বেছে নাও। আফটার দ্যাট ওটাতেই গানটা করতে হবে সঠিক সুরে তালে, ওনারা যতক্ষণ না থামিয়ে দিচ্ছেন। তারপরে থামানোর পরে তারপরে আরও কয়েকটা রিকোয়েস্টও করেন ওনারা, সেইটা যে পুরোটাই 20টা আমার লিস্টের ভিতর থেকে হবে, নট লাইক দ্যাট। মানে যে কোনো একটা হয়তো পর্যায়ে মেনশন করে দিল যে পূজা পর্যায়ের গান করো, কোনোটা বলে দিল যে ঠিক আছে এবার প্রেম পর্যায়ের গান করো, সেই হিসাবে ওরকমভাবেই গানটা হতে থাকলো। রেকর্ডিং রুমে যখন রেকর্ডিং চলছিল, ঠিক আছে, সেই সময় কিরকম ভাবে ভীতিটা ছিল, আর কতটা মোটামুটি যে ওখানে আমার প্রত্যেকটা গান ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে সেখানে ইন্ডিকেশন দেওয়ার বা কোনো ডিরেক্টর রাইটার কিছু ছিল? হ্যাঁ, ওটা আরো
ওটা আরো অদ্ভুত বলতে সামনে আমরা অডিয়েন্সকে দেখলে যেমন তাদের ফেসিয়াল এক্সপ্রেশনে বুঝতে পারি যে আমাদের গানটা কতটা মাত্রা পাচ্ছে বা পাচ্ছে না, কিন্তু ওই রুমে আমি একমাত্র তানপুরা বাজিয়ে গান করব আর তবলচি থাকবেন, ব্যাস, আর কোনো রিয়াকশন পাওয়ার জায়গা নেই। দূরভাষের মাধ্যমেই মানে দৈববাণীর মতো ভেসে আসছে তাদের ইনস্ট্রাকশন, সেই অনুসারে গান করে যেতে হচ্ছে। ফার্স্ট গান বললো যে তুমি কি কি গান আজকে সিলেক্ট করে এসেছো, তখন বললাম যে এই গান সিলেক্ট করে এসেছি। বললাম ঠিক আছে তুমি শুরু করো ফার্স্ট গান। ফার্স্ট গানটা করা হয়ে গেল, এবং সব থেকে বড় কথা কৃষ্ণকলি সিরিয়ালের দৌলতে, ওটা তো আমাদের খুব অত্যন্ত প্রিয় সবারই, তো সেটা শোনাচ্ছি 2-4 লাইন। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তার সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। তো ওনার গাওয়া রেকর্ডিং এ আকাশবাণীতে প্রচার করার মাধ্যমে যে একটা গান আপনাদের শোনালাম মনের মাধ্যম দিয়ে, পরে কি গান রেডি করেছে এ বাংলার মাটিতে, শুনুন। আজকে 26শে জানুয়ারি অর্থাৎ আমাদের সাধারণতন্ত্র দিবস, এই উপলক্ষে দেশমাতৃকা আমাদের অত্যন্ত মানে ভারত মাতা, যাকে ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, সে ভারত মাতাকে নিবেদন করে সেরকমভাবে আমাদের বাংলার ভূমিও সুজলা সুফলা, তাকে উদ্দেশ্য করে আমি আমার গানটা করছি। কোথায় বলো এত মায়া হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এর ভিতরে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার থেকে। অ্যাকচুয়ালি কি পরপর বিয়ে বাড়ি চলছে, সেই 25 তারিখ থেকে 24 তারিখ থেকে মানে শুরু হয়েছে, 24-25 পরপর বিয়ে বাড়ি হয়ে ঠান্ডা ঠান্ডা লেগে গলাটা একটুখানি হয়তো বিগড়িয়েছে, তোমাদের হাতে খারাপ লেগে করে নিও। মনকে সকলে মিলে আশীর্বাদ করলাম যেন আগামী দিনে আরো বড় কিছু হতে পারে, আরো ভালো কিছু আমরা দেখতে পারি। এখানে অনেক ছোট ছোট শিল্পী বাচ্চারা রয়েছে যারা একটু প্রেরণা পেতে পারে। तुम आ रहे हो, ये भी कैसे
সঞ্জিত দাস আমাদের লোকাল শিল্পী। ঠিক আছে, রেডি? কুমার সোনু, আপনারা হাততালি দিন জোরে জোরে। কুমার সোনু, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, আমারও ইচ্ছে ও ভালো গান। গান ও ভালোবাসা একটা আলাদা জিনিস। সুর হোক বেসুরা হোক, গান সবাই ভালোবাসতে পারে না। চেষ্টা করে আছো, হয়েছে? রেডি? सोच कर नहीं गुजरा, जाने क्या सोच कर नहीं गुजरा। तुम्हारी काया मुझे कहीं मिया जाने पड़ा, कहीं मिया जाने पड़ा, जाने कितने दिनों के बाद कहीं मिया जाने पड़ा, कहीं मिया जाने पड़ा, कहीं मिया जाने पड़ा, तुम्हारी काया मुझे कहीं मिया जाने पड़ा। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে আমার মনটাও খুব একটা ভালো নেই, কেননা শাশুড়ি মা খুবই অসুস্থ। তো যাই হোক, এসব নিয়েই চলতে হবে, সব কিছু নিয়ে। তো যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছো, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কমেন্টস করলে আমারও একটু ভালো লাগে, আপনাদের কমেন্টস পড়তে, এবং আমার নতুন নতুন ভিডিও করতেও খুব ভালো লাগে। তো আপনাদের কমেন্টসের আশায় বসে থাকি। এরকম অনেক বন্ধু আছে যারা প্রায় দিনই আমাকে কমেন্টস করছে। তার মধ্যে কয়েকজনের নাম আমি একদিন অবশ্যই বলবো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো আরেকদিন। আজকে রাত্রি এখন 10:30। শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।